সাধারণ মানুষ তাদের ধর্মজ্ঞান কিন্তু ওই পঞ্জিকা, প্রথম অ ক খ তারা পঞ্জিকা থেকেই শেখে। আলাউদ্দিন হোসেন এবং আকবর শাহ তাঁদের অবদানে সৌর সাল এবং হিজরি সন এগুলো পঞ্জিকায় ঢুকে যায়। পঞ্জিকা সর্বায়ত, সর্বত্রগামী, সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে। পাঁজির প্রয়োজন, পাঁজি শব্দটা এসেছে পঞ্জিকা শব্দ থেকে। পঞ্জিকা শব্দটা এসেছে, এই যে বিয়ের ডেট বলে, এই বিয়ের ডেটে কি দেখে? নানান রকমের পাঁজি বলা হয়। কোনোটা বলা হচ্ছে গুপ্ত প্রেসের পঞ্জিকা, আর একটা বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত। আলাদা আলাদা বিষয়গুলো। পঞ্জিকার 5টা ভাগ আছে। একটা হচ্ছে এইসব গ্রহ নক্ষত্র চর্চা করত এক শ্রেণীর ব্রাহ্মণ, তাদের বলা হতো গ্রহ বিপ্র। গ্রহের গণনা করবে, গ্রহের সস্তায়ন করবে, গ্রহের বিচার করবে, গ্রহের দান গ্রহণ করবে, মানুষের প্রতিকার করবে। এরা হচ্ছে, ধরুন আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে এই বছর থেকে আমার খুব প্রাণে ইচ্ছে হয়েছে আমি দুর্গাপুজো করব। আমি কোন ধরনের পাঁজি দেখে পুজোটা আমার করা উচিত, করলে ভালো? এই বেণীমাধবশীলের পঞ্জিকা, ফুল পঞ্জিকা, এইগুলো মোটামুটি কবে থেকে শুরু হলো? রামচন্দ্র বিদ্যানিধি তার নেতৃত্বে, কৃষ্ণচন্দ্রের সভাপতিত্বে প্রথম বেরোলো নবদ্বীপ পঞ্জিকা। পঞ্জিকা আমাদের আবেগ, পঞ্জিকা আমাদের সংস্কৃতি, পঞ্জিকা আমাদের সাংস্কৃতিক বিবর্তনের একটা অভ্রান্ত রেখচিত্র। এই যে নববর্ষ পড়ছে 1433, এই নববর্ষ কাদের জন্য ভালো যাবে? নমস্কার, টাইম অ্যান্ড টাইড পডকাস্টের পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা পর্ব করতে চলেছি। পর্বটা বাংলা পাঁজি নিয়ে এবং বাংলা পাঁজির বিবর্তন, ইতিহাস, কি থাকে না থাকে এবং এই ধরনের বিষয় নিয়ে কাজ করতে গেলে বা কনভারসেশন তৈরি করতে গেলে আমাকে যার শরণাপন্ন হতে হয় আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি আজকেও সেখানে এসেছি। আজকে আমি নোয়াপাড়ার ব্রহ্মময়ী কালী মন্দির তথা কালী মঠে, এবং আমার অতিথি জগৎগুরু পরমাত্মানন্দজি মহারাজ, আমার শিক্ষক মশাই। স্যার কেমন আছেন? আছি, মায়ের ইচ্ছায় ঠিকঠাকই চলছে সব। আচ্ছা, আগাম আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আজকে আমাদের পর্বটা পাঁজি নিয়ে। মূলত পাঁজি বাঙালির বাড়ির একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ চিরকাল ধরে। আমার যেটা প্রথমেই আপনার থেকে জানা দরকার, আমরা জানতাম যে আগে সেই পাঁজি খুব অদ্ভুত হতো, সেই পাঁজির মধ্যে এমন সমস্ত কিছু জটিলভাবে লেখা থাকতো সাধারণ মানুষ বুঝতেই পারতো না। পরবর্তীকালে সেটা অনেক বেশি সহজ হয়েছে। আমি প্রথমেই শুরু করি আপনার কাছে যে পাঁজির প্রয়োজন কি? পঞ্জিকা আর সনাতনী জীবন, শুধু বাঙালি জীবন নয়, এই দুটো সমান্তরাল, কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবে না। শুধু বাঙালি কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় গেলেই আমরা কিন্তু পাঁজির শরণাপন্ন আমাদের হতে হয়। একটা ঐতিহ্যবাহী, সঙ্গবদ্ধ, ধর্মশাস্ত্র স্বীকৃত যে ক্যালেন্ডার, তারই আর একটা নাম পাঁজি। আচ্ছা। এই পাঁজি, এটা কিন্তু একটা অপভ্রংশ শব্দ। পাঁজি শব্দটা এসেছে পঞ্জিকা শব্দ থেকে। পঞ্জিকা শব্দটা এসেছে পঞ্চাঙ্গ শব্দ থেকে। তাই তৎসম শব্দটা মানে সংস্কৃত শব্দটা হলো পঞ্চাঙ্গ। সেই পঞ্চাঙ্গ থেকে পঞ্জিকা, পঞ্জিকা থেকে পাঁজি। পঞ্চাঙ্গ বললেই কিন্তু শব্দের ভেতরেই তার অর্থটা নিহিত রয়েছে। পঞ্চ অঙ্গ বিশিষ্ট এমন একটা গ্রন্থ বা এমন একটা দিশা নির্দেশ যা আমাদেরকে তিথি এবং নক্ষত্র, শুভ এবং অশুভ, করণীয় এবং অকরণীয়, কাল এবং অকাল, এই সম্পর্কে গাইডলাইন দেয়। বলে এসবের কী প্রয়োজন? আমি ধর্মকৃত্য করি,
বা পিতৃকৃত্য করি, যখনই মনে হবে তখনই করব, না তা নয়। কালমাধবীয়তে বলছে কালেন একাহুতি ন কালে লক্ষাহুতি। তুমি কালে একটা আহুতি দিলে যে কাজটা হয়ে যাবে, ন কালে অর্থাৎ অকালে লক্ষ আহুতি দিলেও সে কাজ হবে না। আমরা তো শিবরাত্রের গল্পটা জানি, যেখানে ব্যাদ অজান্তে সে বেলগাছের উপর উঠে বসেছিল আর মশার কামড়ে পা নাড়ছিল। ওই গভীর শীতের রাতে তার পা নাড়ানাড়িতে একটা বেলপাতা শিশির সিক্ত হয়ে নিচে পড়ল। অনেক বেলপাতাই পড়েছে, তার মধ্যে একটা ওই বেলপাতাটিও ছিল, যেটি গিয়ে পড়লো কোথায়, না ওই বেলগাছের নিচে কোথাও একটা শিবলিঙ্গ বসানো ছিল তার মাথায়। ফল কি হলো? ব্যাত কিছুই বুঝল না। মৃত্যু যখন হলো তখন দেখা গেল একসঙ্গে দু ধরনের দূত এসে হাজির হয়েছে, যমদূত আর শিবদূত। তারা এসে এবার লড়াই লাগিয়ে দিয়েছে কে এই আত্মাকে নিয়ে যাবে। যমদূত বলল, এই ব্যাদ সারা জীবন পশু পাখি মেরেছে, মাংস বিক্রি করেছে, পশু পাখি, মৃত পশু পাখি কেটেছে, তো এর পুণ্য কোথায়? তখন শিবদূত বলল যে না, এর পুণ্য আছে, এই রকম একটা কাণ্ড হয়েছিল, এ জানেও না, সেই পুণ্য বলে এ এখন শিবলোকে যাবে, যমলোকে নয়। তাহলে কালের গুরুত্ব সব সময় আছে। আমরা সহজ কথাতেই বলি, সময় থাকতে পড়াশুনো করো, সময় থাকতে চাকরি বাকরি খোঁজো, সময় থাকতে থাকতে যা কিছু করবার করে নাও, সময় চলে গেলে আর কিছু হবে না। এই সময়ের নির্ধারক, সময়ের পরিমাপক, যদিও সময় অনন্ত, কাল অনন্ত, তাকে পরিমাপ করা যায় না, তথাপি গ্রহ নক্ষত্রের ভিত্তিতে শুভ এবং অশুভ সময় তাকে বিভক্ত করা যায়। এই বিভক্তিকরণ এবং তার ভেতর থেকে শুভকে আলাদা করে অশুভকে আলাদা করে বের করে নিয়ে আসার যে গ্রন্থ বা পদ্ধতি, সেটাই হচ্ছে পঞ্জিকা। আচ্ছা, তাহলে পাঁজি, এই যে নানান রকমের পাঁজি বলা হয়, কোনোটা বলা হচ্ছে গুপ্ত প্রেসের পঞ্জিকা, আর একটা বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত, অর্থাৎ আমাদের রামকৃষ্ণ মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত মত ফলো করা হয়। এই আলাদা আলাদা বিষয়গুলো কি? এটা গণনার ওপর ভিত্তি করে হচ্ছে। ওই যে আমি বললাম যে পঞ্চাঙ্গ, এই পঞ্চাঙ্গের 5টা অঙ্গ আছে। কি কি সেই 5টা অঙ্গ? প্রথম অঙ্গ হচ্ছে তিথি, তিথি নির্ণয়, আমি যে কাজটা করব কোন তিথিতে করব। এই তিথি নির্ণয় হয় কিসের দ্বারা? চন্দ্রের অবস্থান দ্বারা। আচ্ছা, চন্দ্র কোথায় রয়েছে সেই অবস্থান অনুযায়ী তিথিগুলো নির্ধারিত হয়। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ইত্যাদি করে, অমাবস্যা, পূর্ণিমা। আবার সৌরতিথিও আছে, যেমন সংক্রান্তি। যখন সূর্যের সংক্রমণ হয় তখন সংক্রান্তি হয়, এক রাশি থেকে আরেক রাশিতে সূর্য যাচ্ছে, তখন সংক্রান্তি হচ্ছে। আমরা দেখেছি যে এই তিথি নির্ণয়গুলো কতখানি নির্ভুল, যে একেবারে জ্যোতির্বিজ্ঞানে জোয়ার ভাটার যে সময় দেওয়া হচ্ছে আর পঞ্জিকায় যে সময় দেওয়া হচ্ছে মিলে যাচ্ছে, গ্রহণ মিলে যাচ্ছে। এইভাবেই মনুষ্য জীবনের ওপর তিথির একটা প্রাধান্য আছে। এই তিথি হচ্ছে প্রথম অঙ্গ পঞ্জিকায়। আজকে কি তিথি? আজকে অষ্টমী, আজকে নবমী, আজকে একাদশী করতে হবে, আমরা পঞ্জিকার শরণাপন্ন হচ্ছি। দ্বিতীয় হচ্ছে বার। এটা তো আমাদের প্রতিদিনের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আজকে কি বার? বার জানে না এমন লোক পাওয়া যাবে না। তাহলে এই যে বারের নির্ণয় করা, এটাও কিন্তু পঞ্জিকার কাজ। আচ্ছা, সে ওই ডেট অনুযায়ী বারটাকে ঘোষণা করে। যদিও এখন এটা আমাদের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, আমাদের আর পঞ্জিকার সাহায্য নিতে হয় না। সোমবার গেলেই মঙ্গলবার, মঙ্গল গেলেই বুধবার, আমরা জানি সব। এই তৃতীয় হচ্ছে নক্ষত্র।
তৃতীয় অঙ্গ নক্ষত্রের নির্ণয় করা। নাক্ষত্রিকী জ্ঞান না থাকলে কেবল তিথি মিলে গেলেই কাজ হবে না। তিথির সঙ্গে নক্ষত্রের ঘনিষ্ঠ সম্পর্ক। অমুক তিথিতে, অমুক নক্ষত্রে, অমুক বারে এর জন্ম হয়েছিল, এর মৃত্যু হয়েছিল, এর বিবাহ, এর উপনয়ন, এর গৃহপ্রবেশ, এগুলো মিলিয়ে দেখতে হবে। 4 নম্বরে আমরা পাচ্ছি কাকে না যোগ। এই যোগটা কি? পঞ্জিকায় ছোট ছোট করে লেখা থাকে যোগ, করণ, হ্যাঁ, এইসব। হ্যাঁ। এটা সাধারণ মানুষের খুব একটা কাজে আসে না, কিন্তু যারা এইসব নির্ণয় করেন, বিচার করেন, তাদের জন্য কিন্তু যোগের একটা গুরুত্ব আছে। যোগ মানে হচ্ছে চন্দ্র এবং সূর্য, তাদের কৌণিক দূরত্ব। আচ্ছা। চন্দ্র সূর্য কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত যাতায়াত করছে, কে কোথা থেকে কার উপর দৃষ্টি দিচ্ছে, এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে এই রাশির বা এই লগ্নের মানুষের জাতক জাতিকার কি হবে সেটা আমরা বুঝতে পারি। তাহলে যোগটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে আছে করণ, এটা পঞ্চম অঙ্গ। করণটা কি? করণটা কি? করণটা হচ্ছে আজকে গোটা দিন অষ্টমী তিথি, কিন্তু একটা কাজ গোটা দিন করা যাবে না। তাহলে অষ্টমী তিথির কোন অংশটায় করব? শুরুতে, শেষে, মধ্যে, কতক্ষণ করব? অর্থাৎ ভাঙা তিথি, তিথিটাকে ভাঙতে হবে, তার থেকে প্রয়োজনীয় অংশটা উদ্ধার করতে হবে, ওটাকেই বলা হয় করণ। আচ্ছা। অর্ধেক তিথি নিয়ে বা তিথির ভগ্নাংশ নিয়ে যে নির্ণয়, তাকেই বলা হয় করণ। এই 5টা অঙ্গ সম্বলিত যে দিশা নির্দেশ বা গ্রন্থ, গ্রন্থ আমি এখন বলছি, আগে তো বই ছিল না, এই গ্রন্থকেই বলা হচ্ছে পঞ্জিকা, পাঁজি, পঞ্চাঙ্গ, যে যেভাবে বলে। আর পাঁজির বিষয়বস্তু ভ্যারাইটিস, অনেক রকম। কীরকম? সেখানে শুধুমাত্র আমরা তিথি, নক্ষত্র, করণ, বার এগুলোই পাই তাই নয়, সূর্যোদয় সূর্যাস্ত পাই, হ্যাঁ, জোয়ার ভাটা পাই, বিভিন্ন যোগগুলো পাই। আমাদের মধ্যে খুব ধারণা আছে অমৃত যোগে কাজ করলে, মাহেন্দ্রক্ষণে কাজ করলে হ্যাঁ ভালো হবে। বারবেলা পরিত্যাগ করতে হবে, কালবেলা পরিত্যাগ করতে হবে। ওই সময় কেউ কাজ শুরু করলে সে কাজটা ভালো হবে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে নির্ধারণ করা হয় যার মাধ্যমে, সেটাই হচ্ছে পঞ্জিকা। এই পঞ্জিকা বর্তমানে বাংলায় 2টো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে দৃক সিদ্ধান্ত, আর একটা হচ্ছে অদৃক সিদ্ধান্ত। দৃক সিদ্ধান্তকে সহজ কথায় বলা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, আরেকটাকে বলা হয় প্রচলিত পঞ্জিকা। এই প্রচলিত এবং বিশুদ্ধ এরা মোটামুটি একই সময়ে আবির্ভূত হয়েছিল। মাঝখানে কিছুদিনের একটা ব্যবধান ছিল, সেটাও খুব ইন্টারেস্টিং যে কি করে এদের উদ্ভব হলো। প্রথম আমরা যে পঞ্জিকার হিসেব দেখতে পাই, সেটা আমাদের তথ্যের ভাণ্ডারে যেটা আছে, সেটা 1500 বছরের পুরনো। 1500 বছর? আচ্ছা। সেটা তথ্যের মধ্যে আছে। আর সনাতন ধর্ম যতদিনের পুরনো, তিথি নির্ণয় ততদিনেরই পুরনো। মানে পঞ্জিকা আবহমান কাল ধরেই আছে। কিন্তু আমাদের স্মৃতির ভাণ্ডারে 1500 বছরের পুরনো তথ্য আছে। 1500 বছর আগের এই পঞ্জিকার আকারে একটা জায়গায় তাকে সংকলিত করে নিয়ে আসার একটা প্রবণতা দেখা গেল। আচ্ছা। সেখান থেকে আরও 500 বছর চলবার পর, মানে 1000 বছর আগে,
এসে আমরা তার একটা বেশ সংহত ভব্য রূপ পেলাম। ওইটাকে আমরা বলতে পারি পঞ্জিকার আদি রূপ। বেশ। এই যে 1000 বছরের পুরনো পঞ্জিকার একটা রূপ পাওয়া গেল, এই রূপটাই পরবর্তীকালে রূপান্তরিত হতে লাগলো, হতে হতে আজকের পাঁজির আকার ধারণ করল। আচ্ছা, এই এই যে পাঁজির কথা বলছেন, এটা কি বাংলা ভাষায় রচিত পাঁজির? বাংলা পাঁজি। আচ্ছা, বাংলা ভাষায় রচিত পাঁজি প্রথম 1500 বছর আগে আগের পাওয়া যায়। আচ্ছা, মানে তার কনসেপ্ট যেটা আদি, তখন তার লেখা মানে ছাপা হতো না, লেখা হতো, ছাপা হতো না। তখন লিখত কারা? সবাই লিখত না। এখন যেমন প্রতি ঘরে 4 জন সদস্যের মধ্যে 3 জন জ্যোতিষ, তখন তা ছিল না। এইসব গ্রহ নক্ষত্র চর্চা করত এক শ্রেণীর ব্রাহ্মণ, তাদের বলা হতো গ্রহ বিপ্র। আচ্ছা। এরা এমনি বিপ্র নয়, গ্রহ বিপ্র। গ্রহের গণনা করবে, গ্রহের সস্তায়ন করবে, গ্রহের বিচার করবে, গ্রহের দান গ্রহণ করবে, মানুষের প্রতিকার করবে। খুব বেশি দেবদেবীদের পূজা আচরার দিকে এরা যেত না। এরা কারা? এরা হচ্ছে দেবনাথ, আচার্য, এই শ্রেণীর ব্রাহ্মণ। এই উপাধি এখনো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবনাথ আছে, আচার্য আছে, এদের শিবগোত্র সব। এদেরকে বলা হতো দৈবজ্ঞ। আর দৈবজ্ঞের প্রয়োজন তখন ছিল অপরিহার্য। কারোর সন্তান হবে, দৈবজ্ঞকে ডেকে পাঠানো হতো। রাজ দরবারে রাজ জ্যোতিষ থাকত। এখনো কেউ কেউ রাজ জ্যোতিষী উপাধি লেখে নামের আগে বা পিছে। অর্থাৎ যে কোনো কর্মে এখন যেমন আমরা পঞ্জিকার শরণাপন্ন হই, তখন দৈবজ্ঞের শরণাপন্ন হতাম। তারা এসে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিচার করে আমাদের কর্তব্য, অকর্তব্য, শুরু, শেষ ইত্যাদি বিচার বিশ্লেষণ করত। এবং মজার কথা, প্রথম দৈবজ্ঞের ডাক পড়ত একদম আঁতুর ঘরে। আঁতুর ঘরের বাইরে দৈবজ্ঞ বসে থাকত, আঁতুর ঘরের ভেতরে ধাইমা থাকত, ধাত্রীমাতা। ধাইমা নাড়িছেদ করে রুগীকে সুস্থ করে, সন্তানকে সুস্থ করে বাইরে এসে ওই সময়টা বলতেন যে সময় শিশু ক্রন্দন করছে। কখনো কখনো দৈবজ্ঞ নিজেই সেই ক্রন্দনটা শুনতে পারত। ধাইমার বক্তব্যের সঙ্গে দুটোকে মিলিয়ে নিয়ে তিনি নোটস নিয়ে চলে যেতেন। ওই ঠিকুজি কলুজি তৈরি হবে, তারপর ঠিকুজি কুষ্টি এ সমস্ত তৈরি হতো। পরদিন এসে তিনি গৃহস্থকে শোনাতেন যে তোমার ছেলে বা মেয়ে যে হয়েছে, জাতক জাতিকা, তার এই 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 ব্যাপার আছে। এই দৈবজ্ঞদের মধ্যে পরবর্তীকালে মিশেল হতে শুরু করল, সাধারণ মানুষ ঢুকতে শুরু করলো, মানুষের সংখ্যা বাড়তে লাগলো, জনস্ফীতি হলো, এবার মানুষের প্রয়োজনও বাড়তে লাগলো। ঠিক দৈবজ্ঞদের এখতিয়ার থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষও এই বৃত্তির ভেতরে ঢুকে পড়ল। এবার ঢুকে পড়াতে কি হলো, পরম্পরাবাহিত যে জ্ঞান দৈবজ্ঞরা, যেটা বাবা ঠাকুরদা তার বাবা এইভাবে পেয়ে 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 এসেছে, সেইটা খানিকটা লঘু হয়ে গেল। এদিক ওদিক বইপত্রের মধ্যে খোঁজাখুঁজি, নিজস্ব মত, মতামত, মতান্তর, মনান্তর সব ঢুকে গেল। তখন রাজপুরুষেরা দেখলেন যে এর একটা বিধান করা দরকার। এক একজন এক এক রকম বলছে, এক একজন এক এক রকম করছে, কি করা যায়? তখন প্রয়োজন পড়ল একটা সংস্কারের। এই সংস্কারের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র।
আচ্ছা। তিনি শুধু গোপাল ভাঁড়েরই মহারাজা ছিলেন না, বাংলায় বহু সাংস্কৃতিক কর্ম, ধর্মীয় বিপ্লব, বহু কিছু বৌদ্ধিক ক্রমবিবর্তনের একেবারে মানবিন্দুতে বসে তাকে নিয়ন্ত্রণ করেছেন। আসরে তিনি অবতীর্ণ হলেন এবং স্বভাবতই নবদ্বীপের বাঘা বাঘা মূর্ধন্য পণ্ডিতেরা তাঁর ডাকে একত্রিত হল। একত্রিত হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কিভাবে গণনা পদ্ধতিটা আমরা এক রাখব। এই মহারাজের আহ্বানে যারা এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে মুখ্য ছিলেন দুর্গাচরণ মিত্র। দুর্গাচরণ মিত্র, হ্যাঁ, এটা আমাদের খুবই পরিচিত নাম, দুর্গাচরণ মিত্রের। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে তার সঙ্গে আরও বেশ কিছু মানুষজন, পণ্ডিতেরা যুক্ত হয়ে গেল। তারা কারা? তারা নবদ্বীপবাসী বিখ্যাত সব পণ্ডিত। এই যে একটা পণ্ডিতদের সভা বসল, যার মাঝখানে রইলেন মহারাজা কৃষ্ণচন্দ্র দেব। তিনি এদেরকে পরিচালনা করতে লাগলেন। তার মানে তিনিও ওই তিথি জ্যোতিষ এই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। রামচন্দ্র বিদ্যানিধি এর নেতৃত্ব দিল, নবদ্বীপের পণ্ডিত, একদম বিখ্যাত পণ্ডিত রামচন্দ্র বিদ্যানিধি। তার নেতৃত্বে, কৃষ্ণচন্দ্রের সভাপতিত্বে প্রথম বেরোলো নবদ্বীপ পঞ্জিকা। এটাই লিখিত পঞ্জিকার আদি রূপ। এটা কিন্তু বেরোতো নবদ্বীপ থেকে। আচ্ছা। এটাই এবার সমস্ত বাংলাভাষীরা, তখন তো অখণ্ড বাংলা, সংগ্রহ করত। প্রচুর চাহিদা ছিল এই গ্রন্থের। প্রথম নবদ্বীপ পঞ্জিকা হাতে লিখে বেরোতো। সারা বছর ধরে একদল পণ্ডিত মুসাবিদা করত, নকল করত পঞ্জিকা, করে 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 জমা করত। ঠিক চৈত্র মাসে পঞ্জিকার বিক্রি হতো। চৈত্র সংক্রান্তিতে কুলদেবতার কাছে প্রথম পঞ্জিকা পাঠ করা হতো, চৈত্র সংক্রান্তির দিন, যাকে বলা হয় ছাতু সংক্রান্তি, সত্যু সংক্রান্তি। ভাইয়ের হাতে ছাতু দেওয়া হতো, পণ্ডিতেরা আসতো, জলপূর্ণ ঘট, বিভিন্ন গ্রীষ্মের উপকরণ দেওয়া হতো এবং তারা বসত। তার সামনে সেই বাড়ির যিনি কুলপুরোহিত পঞ্জিকা পাঠ করে কুলদেবতাকে এবং এদেরকে শোনাতেন। এই ছিল একটা ধর্মীয় ট্র্যাডিশন, যেটা আজও কিন্তু কালী মঠে পালন করা হয়। ও, এখানে পালিত হয় একদম যথাযথ সনাতনী পদ্ধতি মেনে। আচ্ছা, কলকাতায় প্রথম এই যে মানে পঞ্জিকা, এটা কবে এলো বা কবে লেখা হলো? লেখা তো হয়েছে অনেক আগে, নবদ্বীপ থেকেই আসছে। মুদ্রিত পঞ্জিকা প্রথম কলকাতা এলো 1818। এই 1818 সালের পঞ্জিকা, তারপরে এলো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, আরো পরে, আর একটু পরে। এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, এদের গণনা এবং প্রাচীন পদ্ধতির গণনা অর্থাৎ সূর্য সিদ্ধান্তের গণনা, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ব্যাপারটা আসলে কি? সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে 1500 বছর আগে আমি বলছি যে প্রথম পঞ্জিকার একটা কনসেপ্ট এক জায়গায় করে নিয়ে আসার ব্যাপার ছিল। 1500 বছর আগে যখন বিশুদ্ধ এই সাধারণ পঞ্জিকা বা প্রচলিত পঞ্জিকার গণনা হতো, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সিদ্ধান্তের সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থান মিলে যাচ্ছে, বা উল্টো করে বললে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, যে তিথিকৃত্যের কথা বলা হচ্ছে, সেগুলো ফলদায়ী হচ্ছে। এবার গ্রহ নক্ষত্র তো অবস্থানটা বদলাচ্ছে, বদলাতে বদলাতে একটা টাইম এসে গেল
যখন ওই প্রাচীন পদ্ধতিটা সত্যি সত্যি প্রাচীন হয়ে গেল, তার সূত্রগুলো, তার গ্রহের অবস্থানগুলো, সেই সময় প্রয়োজন পড়ল নতুন করে আবার জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম গ্রহাবস্থানগুলোকে নিয়ে একটা পদ্ধতি নির্মাণ করার। এটাই হচ্ছে দৃক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত, যেটা করতে গিয়ে 2005 সালে আমরা দেখেছি সকলেই যে বেলুড় মঠের দুর্গাপূজা বা বিভিন্ন মঠ আশ্রম যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানে তারা 1 মাস আগে দুর্গাপুজো করে ফেলল। আসল কথা হচ্ছে এখন গ্রহের অবস্থানের সঙ্গে মিলিয়ে আমি যদি না হিসেব করি, আমি যদি 1500, 2000, 4000 বছর আগের গ্রহের অবস্থানটা মিলিয়ে বিচার করি, সে বিচারটা শুদ্ধ হবে কি করে? গ্রহের অবস্থানটাই তো বদলে গেছে। তাই জন্য আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সহায়তা নিতেই হবে, যে কথা বারবার বলেছিলেন বিজ্ঞানানন্দজি মহারাজ। কিন্তু নিজেও বোধহয় জ্যোতিষ চর্চা ভীষণ ভালো জ্যোতিষ ছিলেন। তার একটি গ্রন্থ আছে, অবশ্য সেটা ওই প্রাচীন পদ্ধতির ওপর, সূর্য সিদ্ধান্ত। সেখানে নাম আছে শ্রী বিজ্ঞানানন্দ স্বামী। এখন বইটা এখনো কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। বাইরেটা একটা ছকের মতো করা আছে গ্রহের অবস্থানগুলো দিয়ে। অনেক দর্শক আছেন যারা হয়তো প্রথমবার এই নামটা শুনলেন, একটু বলে দিন। আমাদের ভীষণ পরিচিত নাম বিজ্ঞানানন্দজি মহারাজ কে? বিজ্ঞানানন্দজি মহারাজ হচ্ছেন বেলুড় মঠের সভাপতি, প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। 1937-38 সাল উনি বেলুড় মঠের প্রেসিডেন্ট থাকেন, এবং বেলুড় মঠের যে বর্তমান মন্দির, ঠাকুরের শ্রী মন্দির, সেটা ওনার সময়ই কিন্তু তৈরি হয়। উনি শুধু জ্যোতিষ ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তা নয়, উনি খুব ভালো আর্কিটেক্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, স্বামীজি তো একটা স্বপ্ন দেখিয়েছিলেন, সেই অনুযায়ী একটা ডিজাইন দিয়েছিলেন। স্বামীজি যাওয়ার পর এই মহারাজের আমলে, বিজ্ঞানানন্দজির আমলে এসে মন্দির সাকার মূর্তি ধারণ করে এবং ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। সেই হচ্ছে আমাদের বিজ্ঞানানন্দ স্বামী। কলকাতায় তাহলে 1818 সালে প্রথম এটা তৈরি হলো, এবং তার পরবর্তীকালে এই দুরকম সিদ্ধান্ত নেওয়া হলো। আমার এখানে একটা কমন ম্যানের প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরুন আমি 1818 কিন্তু যে পঞ্জিকাটা এসেছিল সেটা কিন্তু সূর্য সিদ্ধান্ত, অনেক প্রচলিত পঞ্জিকা। আর বিশুদ্ধ সিদ্ধান্ত প্রথম এলো 1890 সালে। আপনি আমাকে এখানে সাধারণ মানুষ হিসেবে বলুন যে ধরুন আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে এই বছর থেকে আমার খুব প্রাণে ইচ্ছে হয়েছে আমি দুর্গাপুজো করব। আমি কোন ধরনের পাঁজি দেখে পুজোটা আমার করা উচিত, করতে ভালো? বাঙালিরা বেশিরভাগই ওই প্রাচীন সূর্য সিদ্ধান্ত, বাঙালিরা বলবো না, বাঙালি পণ্ডিতেরা ওটা কি আঁকড়ে ধরে বাঁচতে চায়। তার জন্য ওই প্রাচীন পঞ্জিকাটার প্রচলন বেশি। কিন্তু যারা উদ্বুদ্ধ বাঙালি, যথাযথভাবে পণ্ডিত বাঙালি যারা, এবং যে বাঙালিদের সঙ্গে সর্বভারতীয় গণনার, পঞ্চাঙ্গ গণনার একটা যোগ আছে, যারা সেটাকে বিশ্বাস করে যে জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম রূপটাই অনুসরণ করা উচিত, তাদের উচিত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথিকৃত্য করার। দুর্গাপূজা তিথিকৃত্য, কালী পূজা তিথিকৃত্য, অর্থাৎ সেটাই মান্য হওয়া উচিত। কিন্তু কারোর প্রাণে আঘাত দিয়ে তো ধর্মকৃত্য হয় না। সেই জন্য আমরা এখনো 2 টাইমে সন্ধি পুজো করি, 2 সময় দুর্গা পূজা করি, এবং বিধর্মীদের কাছ থেকে যথেচ্ছ আমরা এর জন্য গালাগাল খাই। তারা বলে তোমাদের না দেবতার ঠিক আছে না সময়ের ঠিক আছে। কিন্তু এইভাবেই সনাতন ধর্ম এগোচ্ছে, এগোবে, বিশ্বাসী সেখানে বড় কথা। এবার আমাকে বলুন, এই যে বিভিন্ন ধরনের পাঁজি আমরা এবার তারপর দেখতে পেলাম, এর মধ্যে একটি পাঁজি তো ভীষণ পপুলার, এটা হচ্ছে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা। আর আমি শুনেছি আগে আরেকটি ছিল বেণীমাধব শীলের পকেট পঞ্জিকা।
ছোট পঞ্জিকা যেটা, এই বেণীমাধবশীলের পঞ্জিকা, ফুল পঞ্জিকা, এইগুলো মোটামুটি কবে থেকে শুরু হলো? আসল কথা, পঞ্জিকার 5টা ভাগ আছে। একটা হচ্ছে ফুল পঞ্জিকা। ফুল পঞ্জিকা মানে কিন্তু ফুলের পঞ্জিকা নয়, ফুল মানে ফুল, সব আছে তাই? হ্যাঁ, সব কিছু পাবে সেখানে। তার পাশাপাশি আছে হাফ পঞ্জিকা। এই হাফ পঞ্জিকা ব্যাপারটা কি? সব বলছি। পকেট পঞ্জিকা, হ্যাঁ যেটার কথা তুই বললি। হ্যাঁ, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ পঞ্জিকা, আচ্ছা। ওটা ফুলের চেয়েও বড়। হুম, আর একটা হচ্ছে গার্হস্থ্য পঞ্জিকা। আর একটা আছে ডাইরেক্টরি পঞ্জিকা, জ্যোতিষের জন্য যেটা লাগে, আচ্ছা আচ্ছা। শুধুই জ্যোতিষের তত্ত্ব ইত্যাদি, রোজ ফুট টুট এ সমস্ত দেওয়া থাকে। আর একটা হচ্ছে সচিত্র পঞ্জিকা। তা এটা হলো মোট 7 রকম। হুম 5 রকমটাই বেশি চলে, আরও 2 রকমও আছে, সেগুলো জ্যোতিষ টতিষদের মধ্যে মোটামুটি 7 রকমের পঞ্জিকা আছে। ফুল পঞ্জিকা এত জনপ্রিয় হলো এই কারণে যে ফুল পঞ্জিকার মধ্যে শুধু গ্রহ নক্ষত্রের হিসেব থাকতো তা নয়, শুধু বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, দুর্গাপূজা, কালী পূজা এসব থাকতো তা নয়। ফুল পঞ্জিকার মধ্যে কৃষিকর্ম থাকতো। কোন মাসে কোন ফসলের বীজ বুনবে, তার জন্য কি কি সতর্কতা অবলম্বন করবে, কি কি সার দেবে, কোন কোম্পানির সার দেবে। বৃহৎ মূলা, লাল মূলা বলে লেখা থাকতো ছোটবেলায়। হ্যাঁ, আমরা দেখতাম, খুলেই লাল মূলোর একটা ছবি। এই লাল মূলো কখন চাষ হবে, এবছর তার কেমন চাষ হবে, আলুর কেমন চাষ হবে, ধান ভালো হবে কি হবে না। শুধু তাই নয়, তুমি কখন ফুর্তি করতে যাবে, কোথায় যাবে, কেমন পাবে, পঞ্জিকা তাতেও অনেক সাহায্য করেছে। একদম সচিত্র চিত্রটিত্র দিয়ে দিয়েছে সেই যুগের সুন্দরী রমণীদের, ঠিকানা পর্যন্ত সাপ্লাই করেছে। হ্যাঁ, এসব বিজ্ঞাপন। হ্যাঁ আর পঞ্জিকা মানেই তো বিজ্ঞাপন, আগা পাঁচতলা বিজ্ঞাপন। হ্যাঁ, মানে এটা এটা আমিও পড়ছিলাম। সেটা হচ্ছে যে পঞ্জিকা যখন শুরুর দিকে ছাপা হতো, এর বটতলা প্রেসে বোধহয় পঞ্জিকা প্রথম দিকে ছাপা আর হতো। এবং ওই সময় থেকেই বিজ্ঞাপন দিয়ে ছাপা হতো। হ্যাঁ, ছাপার ব্যয়টা কে নেবে? রাইট। একটা সময় ছিল যখন গুপ্তপ্রেস পঞ্জিকা চৈত্র মাসে 20 লাখ সেল হয়েছে, তার রেকর্ড আছে। এখন কমে গেছে, বিভিন্ন পঞ্জিকা বেরিয়ে ব্যাপারটা ব্যবসায়িকভাবে ভাগ হয়ে গেছে। যখন 20 লক্ষ পঞ্জিকা ছাপতে হচ্ছে মালিককে, তখন তার ইনস্ট্যান্ট ফিন্যান্সটা কোথা থেকে আসবে? এই বিজ্ঞাপন থেকে আসবে। এমনকি বিজ্ঞাপনে সঞ্জীবনী সুধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর বিখ্যাত অ্যাড ছিল, বিখ্যাত অ্যাড। কত লোক সঞ্জীবনী সুধা খেয়ে যৌবন ধরে রাখবার ব্যর্থ প্রচেষ্টা করেছে। এইগুলো মানুষকে অ্যাট্রাক্ট করত। যখন টিভি আসেনি, চলমান সবাক সিনেমা আসেনি, ছবি আসেনি, তখন এই পঞ্জিকা উল্টে উল্টে অকাল পক্ষেরা তাদের রসদ খুঁজত, ধার্মিকরা তাদের রসদ খুঁজত, বৌদ্ধিকরা তাদের রসদ খুঁজত। আর একটা ব্যাপার ছিল পঞ্জিকায়, পঞ্জিকা শুরুর আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ, একদম মূর্ধন্য পণ্ডিত, ডাকাবুকো পণ্ডিত, তাদের দ্বারা লেখা বিভিন্ন ভূমিকা, রাষ্ট্রফল গণনা, রাশিফল গণনা, লগ্নফল গণনা, এইগুলো থাকতো। মানুষ এগুলো ভীষণভাবে অ্যাকসেপ্ট করত। তারা পঞ্জিকাটা কিনেই নিয়ে আসতো যে আমার তো এই রাশি, এই লগ্ন, দেখি তো এবছর আমার কিরম যাবে। কিংবা রাষ্ট্রফল গণনা, খুব ঝড়ঝঞ্ঝা হবে, যুদ্ধ হবে, জিনিসের দাম বাড়বে কি বাড়বে না, সেগুলো পর্যন্ত ওখানে নির্দেশ করা থাকতো। ভারতবর্ষ কার কার সঙ্গে এবছর যুদ্ধ করতে পারে, কে কে ভারতবর্ষকে আক্রমণ করতে পারে, এই রকম রাজনৈতিক বিষয়েরও অবতারণা থাকতো পঞ্জিকার ভেতর। হ্যাঁ, আর একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে ওই এটা ভীষণ মেলেও দেখেছি আমি বিভিন্ন ক্ষেত্রে, মা দুর্গার আগমন এবং গমন, এইটা কিসে হবে তার না, উপর। এইটা আসলে পঞ্জিকার ঠিক ব্যাপার নয়, স্মৃতিতে একটি শ্লোক আছে,
আচ্ছা, যে যদি ষষ্ঠী সোমবার পড়ে তাহলে এই তিথি অনুযায়ী, মানে এই বার অনুযায়ী এতে আগমন হবে, ওটা বার ভিত্তিক। আর পঞ্জিকার তো একটা অঙ্গ বার, আমি বলেইছি। হ্যাঁ, সোমবার হলে এতে আসবেন, মঙ্গলবার হলে এতে আসবেন, সোমবার যদি ফিরে যান তাহলে এতে ফিরে যাবেন। চারটে বাহন আছে, হস্তি, অশ্ব, দোলা আর হ্যাঁ, নৌকা। নৌকা, আর আছে পদাতিক হয়ে কখনো আসবেন। এইরকম আমরা বিভিন্ন, না সেক্ষেত্রে ব্যাপার বলা আছে। হয় যে ওই ওই বলা হয় না যে নৌকা এলে শস্য শ্যামলা হ্যাঁ, পৃথিবী। সেটার কথা ওই পঞ্জিকার মধ্যে আমরা পাচ্ছি, পঞ্জিকার ভিতরে পঞ্জিকা আছে। সেটাও ক্যালকুলেট করে দিচ্ছে তার মানে। ক্যালকুলেট করে দিচ্ছে, সেটা স্মৃতির বিধান অনুযায়ী। হুম, ওখানে যে খুব গণনার ব্যাপার থাকছে তা নয়, ওটা গণনা করে সূত্রটা লেখাই আছে। আচ্ছা, পঞ্জিকা ওটাকে বাংলা করে দিয়ে দিয়ে দিচ্ছে। দিচ্ছে আমাদের আমরা সবার কাছে। আমরা যে দেখতে পাই ওই যে প্রথম নিজের ছবি দিয়ে যে পাঁজি করা, এই যেমন বেনি মাধব শীল বেনি প্রথম ছবি দিয়ে পাঁজি হলো। হ্যাঁ, এই পাঁজিটার প্রথম উদ্ভব হয়েছিল ব্রিটিশ আমলে। আচ্ছা, ব্রিটিশ সরকারের সময় পণ্ডিত বিশ্বম্ভর বলে একজন ছিলেন, খুব তুখোর পণ্ডিত। ব্রিটিশরা তাকে আহ্বান করে নিয়ে যায়। তারই নেতৃত্বে ব্রিটিশ আমলে হস্তলিখিত পুঁথির আকারে পঞ্জিকা প্রথম বেরোয় কলকাতা থেকে, আচ্ছা, হাতে লেখা, ছাপা নয়। পরে ওটাই মুদ্রিত হয়। সেইটার সময় হচ্ছে 1869 সাল। এই 1869-এ আমরা দেখতে পাচ্ছি গুপ্ত প্রেস প্রথম মুদ্রিত হলো। আর 1890-তে আমি আগেই বললাম বিশুদ্ধ সিদ্ধান্ত মুদ্রিত হলো, ছাপার আকারে পাওয়া গেল। ছাপার আকারে পেতে এইটা সুবিধে হলো, এটা ঘরে ঘরে প্রচলিত হয়ে গেল। সামান্য অর্থের বিনিময়ে আমরা গোটা ওই গণনা ব্যবস্থাটাকে ঘরে নিয়ে চলে এলাম। কেউ কেউ পঞ্জিকা দেখতেও জানতো, তারা নিজেরাই দেখে নিল। যারা জানতো না তারা ঠাকুরমশাইদের সাহায্য নিতে লাগলো, কুলপুরোহিত বা ইত্যাদি যারা আছে তাদের সাহায্য নিতে লাগলো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রথম বার করলেন মাধবচন্দ্র চট্টোপাধ্যায়। এই মাধবচন্দ্র চট্টোপাধ্যায় খুব কৃতি মানুষ ছিলেন এবং তাকে অনেকে এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বার করার নেপথ্যে সমর্থন জানালো। উড়িষ্যার পথানি পণ্ডিত যারা শ্রীমন্দিরের সমস্ত নিয়ম কানুন নির্দেশ তিথি নক্ষত্র স্থির করে, তারাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে সমর্থন করেছেন, তার গণনা ব্যবস্থাকে। আচ্ছা, তারকেশ্বর মঠের তৎকালীন মহন্ত এটাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, বাল গঙ্গাধর তিলক এই ব্যবস্থাকে সমর্থন করেছেন, এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে। তিনি বলেছেন যে এটা অভ্রান্ত গণনা, এই গণনা অনুযায়ী সব সনাতনীদের চলা উচিত। তার সঙ্গে সঙ্গে 1952 ভারত সরকারও এটাকে স্বীকৃতি দেয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরা বিশ্বাসটা আঁকড়ে, প্রাচীনকে আঁকড়ে বাঁচতে চাই, তাই জন্য অন্যান্য ব্যবস্থাগুলো প্রচলিত আছে, সেগুলি সুপ্রচলিত। এই হচ্ছে ব্যাপার। 2007 সালে আমরা দেখলাম গুপ্তপ্রেস পঞ্জিকা একটা নতুন ফরম্যাটে এলো। সেইখানে আপনার প্রিয় দিন জানুন, আপনার প্রত্যেক দিন জানুন। মানুষ এবার অত বড় অ্যাসপেক্টে পঞ্জিকাকে না দেখে তার ব্যক্তিগত প্রয়োজনে দেখতে শুরু করলো। পঞ্জিকা এইভাবে পরিবর্তিত হলো। শুধু তাই নয়, দৈনিক রাশিফল, একটা তো রাশিফল পঞ্জিকায় দেওয়াই আছে, বৃষ রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, এদের সব নানান রকমের তথ্য। কিন্তু সেইটা থেকে বেরিয়ে গিয়ে আজ আমার কি হবে, মানুষ তো এখন তাৎক্ষণিকতা নিয়ে বাঁচে। দৈনিক রাশিফল, যে দৈনিক রাশিফল এখন খবরের কাগজেও থাকছে ছোট্ট ছোট্ট করে, এই দৈনিক রাশিফল প্রচলন করলো কিন্তু প্রথম এই গুপ্তপ্রেস পঞ্জিকা।
শুধু তাই নয়, তার সঙ্গে কুষ্টি বিচার পদ্ধতি সহজে করতে পারবে। আর তারই সঙ্গে সঙ্গে পঞ্জিকা আরেকটা আমরা জিনিস যেটা এখনো পর্যন্ত আলোচনা করিনি, সেটা হচ্ছে ব্রত ব্রতকথা। ব্রত কথা। বিভিন্ন ব্রতের উল্লেখ, যা এখন হয়তো আমরা আর করি না, জানি না, তার কোনো হদিশই নেই। আগে ব্রতকথার একটা বই থাকতো মা লক্ষ্মীর পাঁচালির সঙ্গে, এখন ব্রতকথার বই হাফিজ হয়ে গেছে, লক্ষ্মীর পাঁচালি নির্বাসিত হয়ে গেছে। ক্রমশ এই পরিবর্তনে আরও একটা জিনিস এসে গেল পঞ্জিকার ভিতরে, পর্যটন। পর্যটন, হ্যাঁ, কোথায় ঘুরতে যাবে। শুধু তাই নয়, তীর্থস্থানের বর্ণনা একদম পঞ্জিকার প্রথম দিকেই থাকে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 51 পীঠ, সেগুলো কোথায় কে, কোন জায়গায় মায়ের কোন অংশ পড়েছে, সেখানের ভৈরবকে, এইসব পঞ্জিকার মধ্যে দেওয়া হলো। তার মানে পঞ্জিকাটা এমন একটা সংস্করণ করবার দিকে আমরা এগিয়ে নিয়ে গেলাম, যেটা পেয়ে গেলে প্রাথমিক ধর্মজ্ঞানটা ওইখান থেকেই হয়ে যাচ্ছে। আমরা যারা রামকৃষ্ণ মিশনের ছাত্র বা শিক্ষক বা শিষ্য ভক্ত, তারা তো ধর্ম ক্লাস করেছি ছাত্ররা, কিন্তু সাধারণ মানুষ, তাদের ধর্মজ্ঞান কিন্তু ওই পঞ্জিকা, প্রথম অ ক খ তারা পঞ্জিকা থেকেই শেখে। ওইখানেই শিবরাত্রির ব্রতকথা, ওখানেই মনসামঙ্গলের খানিকটা অংশ, ওখানেই জন্মাষ্টমী ব্রত, ওইটাই খুলে পাঠ করছে। এইভাবে পঞ্জিকা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে এসে গেল টেলিফোন কোড। আগেকার পঞ্জিকায় টেলিফোনের কোড দেওয়া থাকতো সমস্ত, কোন অঞ্চলের কোন কোড, সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখে ট্রাঙ্ক কল হতো, আচ্ছা, টেলিফোন হতো। টেলিফোন ডাইরেক্টরি তো আলাদা ছিল, সেই খুব মোটা মোটা বই। হ্যাঁ, কিন্তু পঞ্জিকাতেও কিছু কিছু টেলিফোনের বিষয় দেওয়া থাকতো। মানে সব দিক থেকে যত রকমভাবে একটা মানুষকে সাহায্য করা যায়, তার চেষ্টা পঞ্জিকাকাররা বা পঞ্জিকার মালিকরা করেছে। পরবর্তীকালে বিভিন্ন পঞ্জিকার আবির্ভাব হতে শুরু করলো। প্রথম আমরা দেখলাম 1930 সালে এলো মদন গুপ্তের পঞ্জিকা। মদন গুপ্তের পঞ্জিকা এখনো চলে, গোলাপি মলাট, একই মলাট, নিউজ পেপারের কাগজ। আগে হতো হাতে ছাপা, সেই ব্লক প্রিন্ট, এখন অবশ্য সেটা অফসেট ছাপা হচ্ছে, কিন্তু কাগজ একই আছে, ওই পাতলা, একদম পাতলা নিউজ প্রিন্টের কাগজ। এখন হয়তো একটু উন্নত হয়েছে সেটা, এবং এটার ভীষণ জনপ্রিয়তা ছিল। মহেন্দ্রগুপ্ত এটা করেছিলেন, তাই এটার নাম হয়েছিল গুপ্ত পঞ্জিকা। এই যে মহেন্দ্রগুপ্ত, ইনি 1938 সালে প্রথম বৈদ্যুতিক দ্রবণ দিলেন। লক্ষ লক্ষ কপি বিক্রি হতে থাকলো। মানুষ ঝাঁপিয়ে পড়ল কি করে 82 বছরের বুড়োকে 18 বছরের যুবক বানানো যায়। শুধু তাই নয়, বর্তমানে তো পঞ্জিকার সঙ্গে লন্ডন, ওয়াশিংটন, বিভিন্ন দেশ, সেখানে দুর্গাপুজো কখন হবে, কালী পুজো কখন হবে, তারও একটা চার্ট দেওয়া থাকছে। তার মানে পঞ্জিকা আর আমাদের শুধু বাংলায়, শুধু ভারতে সীমাবদ্ধ নেই, এটা একদম আন্তর্জাতিক স্তরে চলে গেছে। সে মানুষ মানুক বা না মানুক, সব দেশের মানুষই বাঙালি এইসব গণনাগুলো জানতে চাইছে, বুঝতে চাইছে, সেই অনুযায়ী তারা তাদের অনুষ্ঠান ফিক্স করছে সে সমস্ত দেশে ইত্যাদি। গুপ্তপ্রেসের ব্যবস্থাপক, গুপ্তপ্রেস পঞ্জিকার প্রধান ব্যবস্থাপক ছিলেন সেই সময় অরিজিৎ রায়চৌধুরী। এই অরিজিৎ রায়চৌধুরীর নেতৃত্বে প্রথম পণ্ডিত মণ্ডলী গুপ্তপ্রেস তৈরি করল। এই অরিজিৎ রায়চৌধুরী এদেরকে নিয়ন্ত্রণ করতেন। আর সূর্য সিদ্ধান্তের কথা তো আমি বলেইছি, বিজ্ঞানানন্দ স্বামীর কথা। আর তার পাশাপাশি আর একজন সূর্য সিদ্ধান্ত পদ্ধতিকে খুব সাহায্য করেছিলেন, তিনি হচ্ছেন কাশীর পণ্ডিত চন্দ্রদেব জ্যোতিষ মার্তণ্ড।
এনার একটা সমূহ প্রভাব, বিস্তৃত প্রভাব এর ওপরে আছে। কেননা ইনি প্রথম ইন্ট্রোডিউস করলেন গ্রহ স্ফুট, স্ফুট গণনা। স্ফুট গণনা কি? স্ফুট গণনা হচ্ছে, আমি তো একটা জিনিস জেনারেল বলে দিতে পারি, বিশ্বরাশির এই হলো, বিশ্বলগ্নের এই হলো, কিন্তু সেটা তো আমার যদি বিশ্বরাশি হয় আমার সাথে একদম পুরোপুরি মিলে যাবে তা নয়। আমার গ্রহের কী অবস্থান, সেই অবস্থানের সঙ্গে মিলিয়ে নক্ষত্রের কি অবস্থান, তার সঙ্গে মিলিয়ে যোগ, করণ ইত্যাদি সমস্ত কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করে আমার কি হতে পারে সেই সময়, এই হচ্ছে গ্রহস্ফুটের বিচার। এইটা প্রথম ইন্ট্রোডিউস করলেন বঙ্গদেশে চন্দ্রদেব, জ্যোতিষ মার্তণ্ড, কাশীর বিখ্যাত জ্যোতিষী। সেটাও কিন্তু ওই গুপ্তপ্রেস পঞ্জিকার বদান্যতায়। পরবর্তীকালে এই যে ১৫০০ বছরের পুরনো যে একটা ব্যবস্থা, যে ব্যবস্থা বরাহ মিহির, ব্রহ্মদেব কিংবা আর্যভট্ট কিংবা ব্রহ্মগুপ্ত এদের অবদান ছিল, তাকেই ক্রমশ মডিফাই করে এলেন একদম ১৬শ শতাব্দীতে রঘুনন্দন স্মৃতিতে। স্মার্ত রঘুনন্দন, স্মার্ত রঘুনন্দন, যার চতুর্বিংশতি তত্ত্ব স্বামীজি পড়েছেন, সেই অনুযায়ী দুর্গাপূজার ব্যবস্থা করেছেন। আজও রঘুনন্দনের ব্যবস্থাকেই আমরা সর্বোত্তম মেনে বাঙালি পণ্ডিতেরা এবং বাঙালি জনমানস ধর্মকৃত্য করে। এই রঘুনন্দন কিন্তু সরাসরি পঞ্জিকা সংস্কারে অংশগ্রহণ করেছেন, প্রভাব খাটিয়েছেন, এবং তাঁর ব্যবস্থাকেই আমরা কথঞ্চিত নির্বিবাদে মেনে নিয়েছি। পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্র যখন নবদ্বীপ পঞ্জিকা বার করছেন, রঘুনন্দনের কথা মাথায় রেখে তার প্রতিটি নির্দেশ মেনে নবদ্বীপ পঞ্জিকা হয়েছে। কিন্তু নবদ্বীপ পঞ্জিকার পাশাপাশি আরও বিষয় পঞ্জিকায় ঢুকেছিল। তার মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেনের একটা প্রভাব ছিল। কোন সময় খাজনা আদায় করবেন, কোন সময় দাদন দেবেন, কি করবেন না করবেন, এর একটা প্রয়োজন হতো রাজস্ব আদায়ের ক্ষেত্রে। ঠিক, এই রাজস্ব আদায়ের একটা ক্যালেন্ডার হতো। এইটা কিন্তু ওই আলাউদ্দিন হোসেন এবং আকবর শাহ, মোগল সম্রাট, তাঁদের অবদানে সৌর সাল এবং হিজরি সন এইগুলো পঞ্জিকায় ঢুকে গেল। বলবো আচ্ছা, হিন্দুর পঞ্জিকায় সৌর ব্যবস্থা কেন, হিজরির ব্যবস্থা কেন? আর এক সময় তো এরা আমাদের শাসক ছিল। শাসক কোন সময় রাজস্ব নেবে, কোন সময় নেবে না, কোন বছর কি হবে, তো শাসককে তো সেটা ধারণা রাখতে হতো। তাই জন্য তারা তাদের মতো ব্যবস্থা প্রবর্তন করেছিল, ক্যালেন্ডার তৈরি করেছিল, রাজস্বের ক্যালেন্ডার। ঠিক, মানে ওই বলা হয় যে যে সময় হয়তো কর আদায়ের সময় নির্ধারিত আছে, সে সময় ফসল উঠছে না, ফলে সে সময় চাষি কর দিতে পারছে না, ফলে ফসল কাটার সময়কে মাথায় রেখে তারপর একটা ক্যালেন্ডার তৈরি করা হলো যাতে কর আদায় সহজ। আর এটা তো নবাবের পক্ষে, সুলতানের পক্ষে সম্ভব নয়। তিনি পণ্ডিত সমাজকে আহ্বান করলেন, রেখে দিলেন, তারা এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে দিনক্ষণ ঘোষণা করে দিল। এমনকি বলে দিল যে এবছর ভালো চাষ হবে, এবছর ভালো চাষ হবে না, খরা হবে, বন্যা হবে। সেই অনুযায়ী রাজ ব্যবস্থা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতো। পঞ্জিকা সহায়, পঞ্জিকা পড়া হতো, পঞ্জিকা পড়বার লোক ছিল। এই সমস্ত আচার্য পণ্ডিতেরা পঞ্জিকা পড়ে আগেই সতর্ক করে দিতেন মহারাজকে, যে মহারাজ ওই সময় এই বলা আছে, এই করতে হবে, আপনি এইভাবে প্রস্তুত হয়ে যান, প্রস্তুত হয়ে যান। মানে এরকম করেই ক্যালেন্ডার এসেছিল বাংলা ক্যালেন্ডার। আচ্ছা, হ্যাঁ, এটি লিখিত ক্যালেন্ডার ছিল, ওদের হাতে ছিল। পরে যখন ছাপা হলো তখন ছাপার অক্ষরে সেই ব্যাপারগুলো এসে গেল। ঠিক ঠিক। ফলে পঞ্জিকা সর্বায়ত, সর্বত্রগামী, সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে। আমার একটা ইন্টারেস্টিং জিনিস বলুন, এই যে এই বেণীমাধব শীলের ফুল পঞ্জিকায় যে ছবিটা থাকে, উনিই বেণীমাধব শীল?
মানে ওনার ছবি তুলে, উনি নিজের ছবি তুলে ছাপিয়ে সেই পঞ্জিকা এই করে দিলেন? না, সেরকম ব্যাপার নয়। এদের 3 পুরুষের ইতিহাস যুক্ত আছে এই পঞ্জিকার সঙ্গে। আচ্ছা। দাদুর নাম ছিল পূর্ণচন্দ্র শীল, তার ছেলের নাম হচ্ছে বেণীমাধব শীল, তার ছেলের নাম হচ্ছে দ্বারকানাথ শীল। এই দ্বারকানাথ শীল ভাগ্য অন্বেষণ করতে কলকাতায় এলো, এর এখানকার নয়। আচ্ছা। কলকাতায় এলো, এসে টাকশালে কাজ নিল, মিন্টে। টাকশালে কাজ করে দেখলো ওর ভারী মজা, মাস গেলেই মাইনে। এইসব চাষবাস করে হচ্ছে না, ওই মৌতাতটা পেয়ে গেল, টাকা জমতে লাগলো। দাদু দেখলো নাতি তো ভালোই 2 পয়সা ইনকাম করছে, দাদু চলে এলো। কে? পূর্ণচন্দ্র শীল। তিনিও ঢুকে বললেন নাতির সঙ্গে টাকশালে। তখন তো গেলেই চাকরি, বয়স ফ্যাক্টর ছিল না না, ওসব কিছু ফ্যাক্টর নয়। বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে সরকারি চাকরি দেওয়া হয়েছে কিছুদিন আগে পর্যন্ত। ঢুকে পড়লেন। এইবারে দাদু আর নাতি মিলে প্ল্যান করলেন যে আরও টাকা বাড়ানো যায় কি করে। বলে একটু উপায় আছে, আমরা যদি পঞ্জিকা করি। তো করো। পঞ্জিকা করা হলো। তার প্রচ্ছদটা কী হবে? দাদুর আবদার আমার ছেলের ছবি দিতে হবে। এবার বাবার ছবি দিতে হবে সেটা বললে কোন ছেলে আপত্তি করবে? অতএব নাতি সেটা মানতে বাধ্য হলো। কোন ছবি দেওয়া হবে? দাদু হঠাৎ করে একদিন খুঁজে নিয়ে এসে 21 বছর বয়সে তার ছেলের ছবি এনে হাজির করলো। আবদার, আমার ছেলের এই ছবিটা দিতে হবে। নাতি বললো আচ্ছা বেশ, বাবার এই ছবিটাই দাও। সেই 21 বছর বয়সের বেণীমাধব শীলের ছবি আজও এবছরও ছাপা হয়েছে। পূর্ণচন্দ্র শীল চলে গেছেন, বেণীমাধব শীল চলে গেছেন, দ্বারকানাথ শীল চলে গেছেন, কিন্তু বেণীমাধবের ছবি আজও রয়ে গেছে, তার 21 বছর বয়সের ছবিটি। বেশ বেশ। এই রকম মজা, এই রকম অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা আমাদের কিন্তু পঞ্জিকার সঙ্গে যুক্ত। তাই পঞ্জিকা কেবল সময়ের পরিমাপক নয়, পঞ্জিকা আমাদের আবেগ, পঞ্জিকা আমাদের সংস্কৃতি, পঞ্জিকা আমাদের সাংস্কৃতিক বিবর্তনের একটা অভ্রান্ত রেখচিত্র। ফলে পঞ্জিকার ব্যবহার ছিল, আছে, থাকবে। চরম নাস্তিক, কিচ্ছু মানে না। ছেলের বিয়ের সময়, মেয়ের বিয়ের সময়, ঠাকুরমশাই পঞ্জিকাটা নিয়ে আসবেন তো, দরকার আছে। ঠাকুরমশাই জানে দরকারটা কি, বগল দাবা করে ঝোলাই করে পঞ্জিকা নিয়ে চলে এলেন। প্রথম গুপ্তপ্রেস ছাপা হয়েছিল 1869-এ, আর তার পরবর্তীকালে আরও পরের অন্যান্য পঞ্জিকাগুলো আমরা দেখতে পাই। এইভাবে বাঙালি গণজীবনের সঙ্গে পঞ্জিকা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই যে বিয়ের ডেট বলে, এই বিয়ের ডেটে কি দেখে, মানে কি থাকলে বিয়ের ডেট হয়? বিবাহ সংক্রান্ত জটক বিচার থাকে, জটকের একটা আলাদা হিসেব আছে। আর কোন দিনে বিবাহ হবে, কোন দিনে বিবাহ হবে না, এই সম্পর্কে স্মৃতির নির্দিষ্ট বচন আছে। সেই বচনের সঙ্গে মিলিয়ে বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ এগুলো সব নির্ধারণ করা হয়। আর একটা বলুন, এই যে বলে ওই পুজো করার সময় এই অমৃত যোগে বসছি, এটা এই ব্যাপারটা কি? অমৃত যোগের সঙ্গে সরাসরি যুক্ত আছে সূর্যের গতিবিধি, আচ্ছা, এবং চন্দ্রের প্রতিসরণ। আচ্ছা। চন্দ্র হচ্ছে অমৃত প্লাবী, অমৃত স্রাবী। সেই সময় চন্দ্র কোথায় আছে, সূর্য তাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে, ওই যে আমি বলছিলাম করণের কথা, ওইটাকে মিলিয়ে অমৃত যোগ নির্ধারণ করা হয়। ওই সময়টা হচ্ছে ওই তিথির মধ্যে দি বেস্ট টাইম। এই যে নববর্ষ পড়ছে 1433, এই নববর্ষ কাদের জন্য ভালো যাবে? এবছর 1433 সন।
বঙ্গাব্দ। শকাব্দ হচ্ছে নিরয়ন অনুযায়ী 1948, ভারতীয় শকাব্দ সায়ন অনুযায়ী 1948-49, কলিগতাব্দ হচ্ছে 5127, নিম্বাকার্দ হচ্ছে 5121-22, বুদ্ধাব্দ হচ্ছে 2569-70, মহাবীরাব্দ 2552-53, সংবৎ হচ্ছে 2083-84, হিজরি হচ্ছে এবছর 1447-48, আমলি বা ফসলি সন হচ্ছে 1433-34, ভাস্করাব্দ হচ্ছে 1433, কামরূপী শকাব্দ হচ্ছে শঙ্করাব্দ 577-78, নানকাব্দ 557-58, চৈতন্যাব্দ 541-42। আর ইংরেজিতে তো এখন 2026-27, বাংলা বছরটা এইভাবে চলবে। এই বছরের নাম হচ্ছে রুদ্র, প্রতি বছরে আলাদা নাম থাকে। এই রুদ্র বর্ষকে পরিচালনা করবেন রবি রাজা, বুধ মন্ত্রী। আচ্ছা। রবি রাজা বুধ মন্ত্রী, জলানাম অধিপোষণী, কুজ শস্য পতির্জ্ঞেয়া, পুষ্কর মেঘনায়ক। এর দীর্ঘ সব বর্ণনা আছে। রবি রাজা কি হবে? রবি রাজা হলে পৃথিবী শোষমায়াতি, রোগ দুর্ভিক্ষ সংকুলা, জনানাং জায়তে নাশ, যত্র রাজা দিবাকর। দিবাকর মানে সূর্য, রবি। যে বছর রবি রাজা, পৃথিবী শোষমায়াতি, পৃথিবীর শোষণ হবে, ঝড় বৃষ্টি কম হবে, চতুর্দিকে উৎপাত অত্যাচার হবে, রোগ দুর্ভিক্ষ সংকুলা, মানুষ রোগ দুর্ভিক্ষে মরবে, গ্যাস পাওয়া যাবে না। এর জন্য দায়ী রবি, অন্য কেউ নয়। জনানাং জায়তে নাশ, জাত ব্যক্তির মৃত্যু হবে, যত্র রাজা দিবাকর। অতএব যুদ্ধের জন্যও কোনো রাষ্ট্রপ্রধানদের দায়ী করা যাবে না, সব রবি, যত গালাগাল রবির উদ্দেশ্যে দিতে হবে। এরপর মন্ত্রীকে বুধ। বুধ মন্ত্রী হলে কি হবে? শস্য ন জায়তে সম্যগ, ভূপাশ্চাৎ অত্যন্ত পীরকা, ন সম্যগ জলদা মেঘা, যত্র মন্ত্রী বুধো ভবেৎ। বুধ যদি মন্ত্রী হয় তাহলে শস্য কম জন্মাবে। এই মরেছে। ভূপতিরা, রাজরাজারা, রাষ্ট্রনায়করা পীড়িত হবে রোগ ব্যাধিতে, পর্যাপ্ত বৃষ্টি হবে না, যত্র মন্ত্রী বুধো ভবেৎ। আর জলপতি ফল, জলপতি হচ্ছেন এবছর শনি। অতিবৃষ্টি অনাবৃষ্টিশ্চ চণ্ডবায়ু প্রজায়তে, ইক্ষু ক্ষীরামৃত স্বল্পং যত্র তয়াধিপ শনি। অর্থাৎ অতিবৃষ্টি হতে পারে, অনাবৃষ্টি হতে পারে, প্রচণ্ড সাইক্লোন, ঝড়, অমুক তমুক সেগুলো আসতে পারে, আখের চাষ ভালো হবে না, রসালো যে সমস্ত শস্য ভালো হবে না। যত্র তয়াধিপ শনি, জলাধিপতি শনি যখন হবে তখন এই হবে। এবছর জলাধিপতি শনি। আর শস্যপতি ফল কুজ, মঙ্গল। কি হবে? শস্যং ন জায়তে সম্যগ, ভালোভাবে শস্য জন্মাবে না। জাতঞ্চাপি বিনশ্যতি, জন্মালেও সেগুলো নষ্ট হয়ে যাবে,
যুদ্ধ, ঝড়, বৃষ্টি, অনাবৃষ্টি, নানান কারণে শস্যক্ষেত্রের ওপর দিয়ে হয়তো ট্যাঙ্ক চলে যাবে, নষ্ট হয়ে যাবে শস্যক্ষেত্র। আর কি, বিগ্রহোপদ্রব লোকে যস্য শস্যাধিপ কুজঃ। বিগ্রহের ওপর, ধর্মের ওপর উপদ্রব হবে, ধার্মিক ব্যক্তিদের ওপর উপদ্রব হবে যখন এই মঙ্গল শস্যাধিপতি হবেন। এরকম করে সব গ্রহগুলির বর্ণনা আছে, মোটামুটি এগুলিই আমাদের জানার বিষয় হয়, তাই এইটুকু উল্লেখ করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের সবাইকেই নববর্ষের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে বলি, যাদের এই পর্ব ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের উপর আমাদের অতিথিদের নিয়ে আসা নির্ভর করে। এবং যদি আপনাদের মনে হয় আমাদের আজ অবধি করা কোনো পর্ব আপনাদের জীবনে সামান্যতম ভ্যালু অ্যাড করেছে, তাহলে একটু সাবস্ক্রাইব করুন। আর স্যারের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা অলরেডি জানেন, যারা জানেন না আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।